সুপ্রভাত বন্ধুরা, আমি জেনিফার। আপনারা দেখছেন জেনিফার লাইফস্টাইল। আমার ইউটিউব পরিবারকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। বরাবরের মতো হাজির হয়েছি নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে। আমি আর আমার যা দুইজনেই হাঁটতে হাঁটতে চলে এসেছি আমার ছোটো ননদের বাড়ি। ছোটো ননদকে নিয়ে তিনজনে হাঁটতে বার হব। ভোরের পরিবেশটা কি দারুণ, তাই না? তার উপর আবার শরতের আকাশ। এতদিন হাঁটতে যাচ্ছি, একদিনও কিন্তু নিজে থেকে উঠতে পারলাম না। প্রতিদিনই ছোটো ননদ ফোন করে ডাকে, তারপরে উঠি। আর আজকে ছোটো ননদের এই দিকে হাঁটতে এসেছি। এদিকটায় আগেও আমি শেয়ার করেছিলাম, খুব সুন্দর জায়গাটা, হাঁটার জন্য তো খুব দারুণ, অনেকেই হাঁটতে আসে। তো কী বলুন তো, নন্দায় আজকে সোমবার দিন থাকে না। ছোটো ননদের ছোটো বাচ্চা আছে, তো সেই যদি উঠে পড়ে কাঁদে, তো আমরা তাড়াতাড়ি করে আবার বাড়িও যেতে পারবো। আমরা আমার ছোটো ননদ, তো সেই জন্যে সোমবার দিনটা এই দিকটাই আসা হয়। আর অন্যান্য দিন আমার ছোটো ননদ আমাদের ওই দিকে যায়, আমাদের ওই দিকটা করে হাঁটতে যায়। আর এদিকে আমার যা একটু রেস্ট নিচ্ছিলো, এই যে দেখুন এখানে বসেছিল। তারপর যাওয়ার সময় ওকে ডেকে নিয়েছি যে চ এবার বাড়ি যাব। আবার 7টার মধ্যে বাড়িতে ফিরতে হবে, তা না হলে আনামের স্কুলের দেরি হয়ে যাবে। এই যে দেখুন বাড়িতেও চলে এসছে, এখন পুরো কাঁটায় 7টা বাজে। এইদিকে দরজাটা খুলে দেখি বাপ বেটিতে আরাম করে ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম ওরা ঘুমাচ্ছে, ঘুমাক, আমি ফার্স্ট ওর টিফিনটা রেডি করে নিই, তারপরে ওকে ডাকবো। এখন তো শীতকাল না, যেহেতু গরম পড়ে গিয়েছে, কিন্তু শীতের রুটিনটাই তো চলছে স্কুলে। একটু ওই 7:40-এর মধ্যে স্কুলে যেতে হচ্ছে। আর এই দিকে দেখুন সকাল সকাল দুই বন্ধু মিলে সকালের ব্রেকফাস্ট করতে চলে এসছে। আমি আর জানালাটা খুলতে গিয়েও খুললাম না, তা না হলে জানালাটা খুলে ওদের ডিস্টার্ব হতো, ওরা উড়ে চলে যেত। তো ভাবলাম থাক, জানালাটা একটু পরে খুলবো, আস্তে আস্তে খালি পর্দাটাই যা সরিয়েছি। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখছিলাম আর একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এখানে কিন্তু দুটো পাখি দুই রকমের, এক রকমের কিন্তু না, দুই কালারের। আমি তো দুটোরই নাম জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। একজনের মনে হয় ব্রেকফাস্ট পছন্দ হয়নি, তাই চুপচাপ বসে আছে, আর একজন মনের সুখে আনন্দে একদম খেয়ে যাচ্ছে, কোনো দিকে না তাকিয়ে। অনেকক্ষণটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তারপরে আবার ভাবলাম না, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, ওদিকে আনামের টিফিনটাও রেডি করতে হবে। আজকে আবার বলেছে আলু ভাজি পরোটা নিয়ে যাব, তাই রান্নাঘরেও চলে আসলাম এবারে আনামের টিফিনটা রেডি করব বলে। আগের দিন রাতে কিন্তু আমি আলুটা কেটে রেখেছিলাম, আটাও মেখে রেখেছিলাম, তা নাহলে সকালে হয়ে উঠবে না। আগের দিন রাতে কিছু করে রাখলে না, সকালটা যেন রিল্যাক্সে আরামসে ধীরে সুস্থে করা যায়। আমি একসাথে একটু বেশি করে আলু ভাজা পরোটা করে নিয়েছিলাম, কারণ আজকে ওর আব্বু স্কুলে যাবে না, তার মাধ্যমিক খাতার দেখার ডিউটি পড়েছে, তো সেই খাতাগুলোই আনতে যাবে। তো আজকে বাড়িতেই থাকবে, তো আমি একসাথে আলু ভাজি পরোটাটা একটু বেশি করে নিয়েছি 10টার জন্য। আমি আমার কাজগুলো যত তাড়াতাড়ি আপনাদেরকে দেখাতে পারি, কাজ অত তাড়াতাড়ি যদি আমি করতে পারতাম কতই না ভালো হতো, তাই না? আমার মেয়ে আলু ভাজি এত পছন্দ করে যে ভাত বা রুটি পরোটা যে কিছুর সাথে ওকে মাছ মাংস ডিম কিছুই দিতে হবে না, শুধু একটু অল্প করে আলু ভাজি দিয়ে দিলেই ওর খাওয়া হয়ে যায়। তো ওকে বলি মাঝে মধ্যে রুটি বা পরোটার সাথে আলুর দম নিয়ে যাও, ডিম নিয়ে যাও, সেই না, ঘুরে ফিরে সেই একই আমাকে আলু ভাজি করে দাও, তাহলেই আমি নিয়ে যাব, তা না হলে আমি নিয়ে যাব না। এদিকেও টিফিনটা আমি বক্সে ভরে চাও করে নিয়েছি, চাটা এক ছুটে নিয়ে তারপরে ওকে গিয়ে ডাকবো। সকালে কোনো দিন ও নিজে থেকে উঠবে না, প্রত্যেক দিন ডাকতে হবে, একদম উঠতে চাইবে না, অনেক ডাকার পরে তারপরে। আর একটু যদি আদর করে ডাকি না, তাহলে তাও একটু তাড়াতাড়ি উঠে পড়ে, আর যদি একটু বকাঝকা দিই তাহলে তো একদমই উঠবে না, একদম সেই দিনে তাহলে স্কুল যাওয়াটাই গেল।
তো তাই আমি চেষ্টা করি সকালে একটু আদর করে ভালোবেসে ডাকার, কিন্তু সবসময় কি আর সম্ভব হয়ে ওঠে বলুন? সকালে ওর আব্বুর টিফিন, ওর টিফিন, তারপরে ওর চুল বাঁধা, ড্রেস পরানো, এইসব মিলিয়ে হাতে অত টাইমই থাকে না। তো মাঝে মধ্যে রেগেও যাই যে তাড়াতাড়ি ওঠো, তুমি তো বড় হচ্ছ, বোঝো না কেন? তো সেদিনে মুখ হাঁড়ি করে একদম মনটা মরা করে স্কুলে যাই। ভালোও লাগে না, পরে কিন্তু নিজেরই মনটা খারাপ হয়ে যায় যে খামোখা বা বেকার বেকার মেয়েটাকে বকলাম। কিন্তু কিছু করার থাকে না, মাঝে মধ্যে পরিস্থিতি অনুযায়ী বকাঝকাও দিতে হয়, আবার যখন একটু হাতে সময় থাকে তখন আবার বেশি করে একটু আদর করে দিই। এদিকে মেয়ে রেডি হয়ে গিয়েছে, এবার স্কুলের জন্য বেরিয়ে পড়ছে। শীত তো প্রায় কমে গিয়েছেই বললে হয়, তাও কিন্তু ওদের এই জ্যাকেট না পরে গেলে ওদের আলাদা একটা লাইন আছে, সেই লাইনে দাঁড় করিয়ে দেয় যে শীতের রুল, শীতে কিন্তু পরে আসতেই হবে। যতদিন পর্যন্ত না পুরোপুরি গরম পড়ছে ততদিন ওকে পরে যেতেই হবে। তারপরে কিন্তু পেয়ার লাইন থেকে এসে ও খুলে জ্যাকেটটা খুলে ব্যাগের মধ্যে ভরে দেয়। প্রতিদিন কিন্তু ও এই কাজটা করতে ভোলে না। জুতো পরে দাদুভাই দিয়ে আম্মিকে সালাম দিয়ে তারপরে ও স্কুলে যায়। শুধু স্কুলে না, যে কোনো জায়গায় যখন যাই ঘুরতে বা কোনো টিউশন, বাইরে যখনই যাই দাদুভাই দিয়ে আম্মি আমাকে, বাড়ির মানে যে থাকে তখন ওর চোখে যতজন পড়ে সবাইকে কিন্তু সালাম দিয়ে তারপরেই বাড়ি থেকে বার হয়। এদিকে আমিও একটু বসে পড়েছি 2 মিনিট রেস্ট নেওয়ার জন্যে। সে মর্নিং ওয়াক থেকে এসে না একটুও পানি খাওয়া হয়নি, ভুলেই গিয়েছিলাম ওদিকে পাখি দেখতে গিয়ে কিছুটা সময় ওয়েস্ট হয়েছে। তারপরে মেয়ের টিফিন করা, মেয়েকে তোলা, ড্রেস পরানো, তাকে রেডি করা, এইসব করতে গিয়ে নিজেই যে একটু পানি খাবো সেটাই খাওয়া হয়নি। তাই মেয়ে স্কুলে যাওয়ার পরে একটু পানি খেয়ে নিলাম আর ফোনটা একটু চেক করে নিলাম। অন্যান্য দিন এই সময়টা হুটোপাটি থাকে, ওর আব্বুরও তারপর টিফিন করতে হয়, কিন্তু আজকে তো ওর আব্বুর টিফিন করতে হবে না। ওর আব্বু তো স্কুলে যাবে না আজকে, ওই যে একটু আগে বললাম মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার ডিউটি পড়েছে, তো সেটাই আনতে যেতে হবে, তার জন্য স্কুল থেকে ছুটি দিয়েছে। আর এদিকে আমি তাড়াহুড়ো করে বেডটা পরিষ্কার করে নিয়েছি, বেড পরিষ্কার করে ফ্লোর পরিষ্কার করে তারপরে যাব রান্নাঘরে।
সকাল সকাল পাকান পিঠে দিয়ে চা খেয়ে নিয়েছি। পাকান পিঠেটা কিন্তু আমি বানাইনি, আমার জায়ের মায়ের বাড়ি থেকে এসছে, ওর মা মানে বানিয়ে পাঠিয়েছে। তো সেই চা পাকান পিঠে দিয়েই খেয়ে নিয়েছি চা। আর এইদিকে দেখুন আমার হাজব্যান্ড মেয়েকে স্কুল থেকে রেখে আসার সময় কিছু সবজি নিয়ে এসছে, তো সেগুলোই আগে আমি গুছিয়ে নেব, তারপরে বাকি কাজগুলো করব। শীত তো মোটামুটি কমেই গিয়েছে, মোটামুটি না পুরোপুরি কমে গিয়েছেই বললে হয়। ওই রাতের দিকে মাঝে মধ্যে এক একদিন একটু করে শীত পড়ছে। তো ওদিকে আমি হেল্পিং হ্যান্ডকে দিয়ে একটা কম্বল কাচিয়ে নিয়েছি। তো সেটাকে নিয়ে আমি এখন 2-3 দিন ধরে ব্যস্ত। ওই সকালে গিয়ে রোদ্দুরে দিয়ে আসতে হচ্ছে, আবার রাত হলে তুলে নিয়ে আসতে হচ্ছে, রাত বলছি সরি, ওই বিকালের দিকে আবার তুলে নিয়ে আসতে হচ্ছে। তো কম্বলগুলো কী বলুন তো, ওগুলো তো একদিন আর শুকায় না, না মোটা কম্বল, তার উপর পাতলা কম্বলগুলো তাও একদিনের মধ্যে শুকিয়ে যায়, কিন্তু আমার যে কম্বলটা আমি এখন কাচিয়েছি সেটা অনেকটাই মোটা। তো ওইটা 2 দিন আগে আমি ধুয়েছি, ওই হেল্পিং হ্যান্ডকে দিয়ে ধুইয়েছি। তো ওটা শুকাতে আমার 3 দিন সময় লেগেছে। তো সকালে যখন ছাদে শুকাতে দিতে গিয়েছিলাম তখন দেখুন একটু লাউ শাক নিয়ে এসেছি। আজকে একটু লাউ শাকের স্পেশাল একটা রেসিপি করব। লাউ পাতা দিয়ে মুসুর ডালের ভর্তা। যে কোনো সবজি, যত সবজি আমাকে দেবেন আমি সব কিন্তু হাসি মুখে কেটে নেব। আর এই শাক, যে কোনো শাক আমাকে বাছতে দিলে আমার মুখ বেজার। শাক বাছতে আমার মোটেও ভালো লাগে না, একদমই ভালো লাগে না। অনেকটা টাইম লাগে এই শাক বাছতে গেলে, কিন্তু খেতে ভালোই লাগে। কিন্তু বিয়ের পরে এইসব কথাগুলো আর মানায় না, তাই না? শাকটা আমি বেছে নিয়েছি, শুধু পাতা দেব, কারণ লাউ পাতার ভর্তা করব। তো এতে ডান্ডি দিলে একদমই ভালো লাগবে না। লাউ পাতাগুলো খুব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, আর ওদিকে একটু মুসুর ডাল নিয়ে নিয়েছি। মুসুর ডালটাও খুব ভালো করে ধুয়ে তারপরে ওটাকে আমি সেদ্ধ করতে বসাবো। অল্প একটু নুন আর হলুদ দিয়ে এটাকে ভর্তা করব, আর কোনো রকম মশলা দেব না। নর্মালি যেমন ভর্তা হয় তেমনই ভর্তা করব, কিন্তু শুকনো লঙ্কা দিলে একটু বেশিই স্বাদ হতো। আর আমার হাজব্যান্ডের কিছুদিন হলো খুব অ্যাসিড হচ্ছে, তো সেই কারণে আমি কাঁচা লঙ্কা দিয়ে ভর্তা করব। তো কাঁচা লঙ্কা দিয়েই জাস্ট অসাম হয়েছিল ভর্তাটা, এত দারুণ হয়েছিল। তো ওদিকে আমি লাউ পাতাটা বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এদিকে হাজব্যান্ডকেও একটু খেতে দিয়ে দিচ্ছিলাম 10টা। ওদিকেও নিজেই কিন্তু শসাটা কেটে রেখেছে নিজের জন্য আর আমার জন্য। তো ওকে আমি 3টে দিয়ে দিয়েছি যে তুমি খাও, আমি পরে খাবো শসা। আর যে ফুরুলি নিয়ে এসেছিলো সকালে সবজি আনার সময়, তো বললে একটা ফুরুলি দাও, আমি রুটির সাথে খাবো। আর এদিকে দেখুন হাজব্যান্ডকে খাবার দিতে দিতে আমার এদিকে শাকটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এই লাউ পাতা ভর্তায় তো বেশি সিটি দিতে হয় না, মাত্র 2টো সিটি দিলেই যথেষ্ট। বেশি সিটি দিলে আবার ডালটা অনেকটা মানে গলে গেলে একদম লেই হয়ে গেলে একদম ভালো লাগবে না, তাই 2টো মাত্র সিটি দিয়েছি। এই যে দেখুন সিটি দেবার, এটাকে আমি ভর্তা করে একচুটে রেডি করে নেব। হাজব্যান্ড কিন্তু 10টার খেয়ে দিয়েই বেরিয়ে পড়েছে, সে তার ডিউটিতে, সে মাধ্যমিকের খাতা আনতে যাবে বলে। আর এদিকে আমি বারে ঘড়ি দেখছিলাম, মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার টাইম হয়ে গিয়েছে। এদিকে কিন্তু আমার সব রান্না বান্না সব কাজই প্রায় কমপ্লিট। এই ভর্তাটা আমি করে রেখে তারপরে মেয়েকে আনতে যাব। তা না হলে কি বলুন তো, মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তো ওকে নিয়েই তো ব্যস্ত হয়ে যায়। ওকে গোসল করাতে হবে, ওকে খাওয়াতে হবে, তো তাহলে তখন যদি আমি ভর্তাটা করতে যাই তো অনেকটাই টাইম লাগে, তাই না? তো অনেকটা টাইম বলবো না, তো যেটুকুই টাইম লাগে তখন যেন ওই কাজটা অনেকটা ভারী মনে হয়। তো আমি ভর্তাটা করে নিচ্ছি। আর এদিকে দেখুন আজকে টমেটো খাওয়ার একটু ইচ্ছা করছিল ভাত দিয়ে, নুন পাতিলেবু দিয়ে, তো সেটাও আমি কেটে রেখে যাচ্ছি। হাতে কিছুটা টাইম ছিল, তাই ভাবলাম এই কাজগুলো একটু করে নিই। তো এসে করতে গেলে একটু দেরি হয়ে যাবে। মেয়েকে নিয়ে আস্তে আস্তে আমার হাজব্যান্ডের কিন্তু চলে আসার টাইম হয়ে যাবে। ওর যেখানে মাধ্যমিকের খাতা আনতে যাওয়ার ডিউটি পড়েছে, তো খুব একটা দূরে নয়, আমার বাড়ি থেকে প্রায় কাছেই, ওই 15-20 মিনিটের মতো রাস্তা। তো আমি টমেটো পছন্দ করি বলে আপনাদের তো সকালেই দেখিয়েছি আমার হাজব্যান্ড কত টমেটো নিয়ে এসছে। তো আমার সাথে সাথে না ও কিন্তু টমেটো খাওয়াটা বেশ শিখে গিয়েছে। আজকে একটু রোদটা কড়া হয়েছে, তার মধ্যে দেখুন সবাই ছাতা নিয়ে কিন্তু হাজির হয়ে গিয়েছে। ওই বেশি শীতও কিন্তু সহ্য হয় না, বেশি রোদও সহ্য হয় না, মানুষ কোন দিকে যাবে। মেয়েকে নিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছি, সেই একই রাস্তা কিন্তু
তাও প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি। জানি না আমার এই রাস্তাগুলো এত কেন ভালো লাগে। তো সকালে যখন আমি মর্নিং ওয়াকে বার হই তো এই দিকেই বেশিরভাগ আসি। এই দিকের রাস্তাগুলো একদম ফাঁকা ফাঁকা থাকে, এই দিকের পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে। মেয়ে স্কুল থেকে এসে টায়ার্ড, এসেই কিন্তু বিছানার মধ্যে শুয়ে পড়েছে। আব্বুও কিন্তু চলে এসছে, তো আব্বু বলছে আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও, অনেক জোরে খিদে পেয়ে গেছে। আর এইদিকে দেখুন আজকে আমি একটাও পেয়ালা নষ্ট করিনি, সব তরকারিগুলো কিন্তু ওর আব্বুর আজকে পাতে করেই দিয়ে দিয়েছি। আমি ভাবলাম হয়তো একটু রাগারাগি করবে যে এইভাবে কেউ তরকারিগুলো পাতে দেয়, সাধারণত এরম আমি দিই না, কিন্তু আমার আজকে ইচ্ছা করছিল এইভাবে পাতে তরকারি দিতেও কিন্তু বেশ সুন্দর দেখতে লাগে। সুন্দর তখনই লাগতো বাসনটা যদি একটু বড় হতো। যাই হোক, হাজব্যান্ড কিন্তু কিছুই বলেনি, ও চুপচাপ করে খেয়ে নিয়েছে। এদিকে হাজব্যান্ড ভাত খেয়ে পেয়ারাটা কেটে নিয়েছিল আর পেয়ারার মধ্যে একটু কাসুন্দি মশলা দিয়ে মাখিয়ে নিয়েছে। আর আমার মেয়ে তো কিছুই খায় না মশলা টশলা দেওয়া, শুধু প্লেন পেয়ারা খায়। যে কোনো ফল মাঝে মধ্যে একটু হয়তো নুন দিতে বলে, তো ওকেই ওর আব্বু অনেক করে বোঝাচ্ছিল যে সব জিনিসটা খেয়ে দেখতে হয়, কাসুন্দি মশলা দিয়ে মাখাটাও কিন্তু দারুণ খেতে, খেয়ে একটু দেখো। তা আমিও বলছিলাম একটা নিয়ে দেখো, তোমার আব্বু অত করে যে গেলে বলছে। তো একটা নিয়েছে, নিয়েই কিন্তু একটুখানি একটা কামড় দিয়ে কিন্তু আবার রেখে দিয়েছে। বসন্তের ওয়েদার, তো দুপুরে পেয়ারা খেয়ে কিন্তু লম্বা একটা ঘুম দিয়েছিলাম। তারপরে বিকালের দিকে উঠে হালকা একটু নাস্তা করে তারপর চলে এসেছি রাতে রান্না করব বলে। এইদিকে দেখুন মেয়েও চলে এসছে আমাকে হেল্প করবে বলে, বলছে দাও আমি কিছু একটু কাটবো। তো সামনে টমেটোটা দেখতে পেয়েছে, বলছে ওটাই দাও, ওটাই আমি কাটবো। তো আমিও বললাম ঠিক আছে কাটো, কিন্তু সাবধানে হাত না কাটে, সামনে কিন্তু তোমার পরীক্ষা। তো একেবারে স্ল্যাপের উপরে উঠে পড়েছে, উঠে পড়ে আমাকে হেল্প করছে। আসলে কি বলুন তো, ছোটরা মনে হয় এমনই হয়। আমিও যখন ছোট ছিলাম না, আমার মা যখন কোনো কাজ করতো দেখতে কি ভালো লাগতো, আর মনে হতো যেন কাজটা কি সহজ, আমিও যদি এইভাবে করতে পারতাম। তো আমার ছোটোবেলার একটা কাহিনী বলি আপনাদের। আমার মা কিন্তু বঁটি দিয়েই কাজ করতো, ছুরি দিয়ে উনি কোনো দিনই পারেনি। আর আমার মা যখন বঁটি দিয়ে আলু ছিলতো না, দেখতে তো বেশ দারুণ লাগতো, এত স্পিডে আলুগুলো ছিলতো, তো দেখে মনে হতো আমিও হয়তো পারবো। তো একদিন আমার মা আলু ছিলছিল, তো উনি কোনো কাজে মানে উঠেছে জাস্ট সেকেন্ডের জন্যে, তো তার মধ্যেই আমি বসে একটা আলু ছিলতে গিয়ে এত বড় পুরো আঙুলটা কেটে ফেলেছিলাম। এতটাই কেটে গিয়েছিল যে সেলাই দেওয়ার মতো, কিন্তু সেলাই দিইনি। আমার এক কাকি বলেছিল যে না দিতে হবে না, তখন আমি অনেকই ছোটো ছিলাম, যে বলেছিল যে এখন অনেক ছোট, সেলাই দিতে হবে না, কারণ সেলাই দিলে না ওখানে জায়গাটা ওই সেলাইয়ের দাগটা আর যায় না। তো সত্যি কিন্তু সেলাই না দিয়ে কিন্তু কিছুদিন সময় লেগেছিল, তো দাগটা কিন্তু আর নেই, হয়তো সেলাই দিলে দাগ হয়তো রয়ে যেত আঙুলের মধ্যে, তাও কিন্তু অল্প স্বল্প দাগ এখনও রয়ে গিয়েছে, সেই ছোটোবেলায় কবে কেটেছে, তো এতটা ডিপ হয়ে গিয়েছিল তার দাগ কিন্তু আজও যায়নি। আর আমার মেয়েকে দেখুন একটার পর একটা বাহানা করেই যাচ্ছে, এই বলছে আমাকে মশলাটা দাও, মশলা দেবো। তো আমি বললাম না, মশলাটা তো একদমই না। মাঝে মধ্যে কী হয় বলুন তো, অসাবধানতার মধ্যে না মশলার জায়গার যে চামচগুলো ছোট ছোট হয়, তো একদম ছিটকে না চোখে মুখে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণেই সেই কথাটা ভেবে বললাম না, একদমই না, তুমি তাহলে তেলটা দাও। তো তেল দিচ্ছে, তেল দেওয়ার পরে আবার আমি যখন ডালটা মানে মাখাচ্ছি, আজকে আমি বানাচ্ছি হাতে ঘষা ডাল, তো বলছে আমি মাখাবো। তো আমি যখন ওকে দিইনি মাখাতে, তো আমাকে বলছিল, রিকোয়েস্ট করছিল আমি প্লিজ দাও আমি মাখাই। তো ওকে আমি বলছিলাম না বাবু, এটা মানে ছোটোদের কাজ না, এটা বড়োদের কাজ, এইতে মশলা দেওয়া আছে, লঙ্কা আছে, তো এতে তোমার হাত জ্বালা করতে পারে। তো বলছে তোমার তাহলে কেন করছে না? বললাম যে আমি তো বড় হয়ে গেছি, আমি তো মা, তুমি যখন মা হবে তখন তুমি এই কাজগুলো করো। তো বললো ঠিক আছে। তো আমার মেয়ের এই গুণটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, ওকে যদি ভালোবেসে কোনো কথা বোঝানো যায় না, তো দুবার সেই কথাটা বলতে হয় না, একবার যদি ভালোভাবে একবার যদি বলি বুঝিয়ে, তো বুঝে যায়। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটা, যে প্রান্ত থেকেই দেখছেন, সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও আমার পরিবার অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের, প্লিজ
আর আমার পুরো ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার ভুলগুলো একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। এতে করে কি হয়, আমার ভুলগুলো শোধরানোর একটা সুযোগ পাই। আমার পুরো ভিডিওটার মধ্যে যদি কোনো অংশ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন বন্ধুরা। আর যদি অনেক অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভালোবাসা দিয়ে পাশে থেকে যাবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অল করে দিতে পারেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও দেব তো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নতুন ভিডিওর নোটিফিকেশান চলে যাবে, তো আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো সকালে সবজিগুলো আমি একটু জানালায় শুকাতে দিয়েছিলাম, তো সেগুলোই এখন আমি ফ্রিজের মধ্যে ভরে নেব। রাতের খাওয়া দাওয়া করে থালা বাসনও সব মেজে নিয়েছি, রান্নাঘরটাও পুরো ক্লিন করে নিয়েছি। এবারে বিদায় নেওয়ারও সময় চলে এসছে বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন বন্ধুরা। আর আমার সকল বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক দোয়া। আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এতটাই।